রাত বিরোহী হঠাৎই শুনতে পাই ঘরের বাহির থেকে ঠক ঠক করে কয়েকটা আওয়াজ হয়েছে। সাথে আমার দাদার কণ্ঠে একজন ডেকে উঠল, নাহিদ, ও নাহিদ, দরজাটা খোলো। ডাক শুনে আমার দাদাকে চিনতে পারলাম এবং ভাবলাম হয়তো দাদা রাত করে ঘরে এসেছে। তখনই দরজাটার পাশে গিয়ে দাঁড়াই এবং দরজার কেওয়ারটা খুলে দেই। খোলার পর দেখতে পারি দাদা আমার দাঁড়িয়ে আছে ঘরের সামনে এবং ওনার হাতে একটি বড় রকমের আয়না রয়েছে। আয়নাটা দেখেই আমার খুব খটকা লাগলো এবং দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা, আপনি তো রাত্রে করে আমাদের বাড়িতে এসেছেন কেন এবং আপনার হাতে এত বড় আয়না কেন? এই আয়নাটা কার? দাদা তখন হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছে এবং কিছু কথা না বলতে দেখে আমি আবারও জিজ্ঞেস করলাম, দাদা, আপনার হাতে এটা কার আয়না? তখন দাদা বলে যে, সরো সরো সরো, আমাকে ঢুকতে দাও ঘরের ভিতরে। এই কথা বলতে বলতে দাদা তার শরীরের সবটুকু শক্তি দিয়ে আমাকে জোর করে একটা ধাক্কা মারে। ধাক্কাটা খেয়ে আমি পিছনে পড়ে যাই। তখনই আমার দাদা ঘরের ভিতরে প্রবেশ করে এবং আয়নাটা আমাদের একটি টেবিলে রেখে দেয়। তখনই আমি মাটি থেকে উঠে এসে দাদাকে জিজ্ঞেস করি। ততক্ষণে আমাদের ঘরের সবাই ঘুম থেকে উঠে পড়েছে। ঘরের লাইটটা অন করার পরেই দেখতে পারি দাদার শরীর খুব ঘেমে আছে এবং তিনি মনে হচ্ছে খুব ক্লান্ত অবস্থায় কোনো জায়গা থেকে দৌড়ানি খেয়ে এসেছেন। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা, আপনার কি হয়েছে, আমাদের খুলে বলুন। তখন দাদা তার হাতের ইশারায় আমাদেরকে আয়নাটা দেখাচ্ছে এবং বলছেন যে, আয়নাটা আজকে থেকে তোমাদের ঘরে রেখে দাও, আয়নাটা তোমাদের অনেক কাজে আসবে। এই বলে দাদা তার কথা শেষ করে ঘর থেকে বের হয়ে সোজা রমরমা করে হাঁটা শুরু করে দিয়েছেন ওনার বাড়ির উদ্দেশ্যে। এই আয়নাটা রাখার পর আমাদের সঙ্গে এমন ভয়ানক ঘটনা ঘটে যায়। তবে কেই বা জানতো যে এই আয়নাটার প্রভাবে আমাদের এরকম ঘরে আমাদের পরিবারে এরকম ঘটনা ঘটবে। যদি জানতাম তাহলে আয়নাটাকে সেদিনই ভেঙে দিতাম এবং না হলে দাদার সঙ্গে ফিরিয়ে দিতাম। আয়নাটাকে দাদা আমাদের ঘরে একটি সেফ জায়গায় রেখে যায় এবং বলে যে তোমাদের প্রয়োজন হতে পারে। এই আয়নাটার মধ্যে মাস বিরোহী মতো আমরা দেখাশোনা করেছি এবং আয়নাটার মধ্যে আমাদের চেহারা দেখেছি। অনেকে ঘরের মানুষ চুলও আছড়িয়েছে এবং ওই আয়নাটার মধ্যে কিছুই কেউ লক্ষণীয় দেখতে পায়নি। 2 মাস যাবৎ চলে যায়। এর পরিবর্তিতে আমাদের একজন চাচা আমাদের ঘরে আসেন। এসে দেখতে পারেন এই আয়নাটা। আয়নাটা দেখতে পেরে তিনি বেশ হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে আমি দেখলাম। জিজ্ঞেস করলাম, চাচা, আয়নাটা কি আপনার পছন্দ হয়েছে নাকি? তখনই চাচা বলে উঠে যে, না, এই আয়নাটা তোমরা কোথা থেকে নিয়ে এসেছো? বললাম যে, আমরা তো আয়নাটা নিয়ে আসিনি, তবে আমাদের ওই দাদা, খালপাড়ের দাদা, তিনি আমাদের বাড়িতে ওই দিন রাত্রিবেলা আমাদেরকে দিয়ে গেলেন এবং বললেন যে এই আয়নাটা নাকি আমাদের কাজে আসবে। তখন চাচা বললে যে তাড়াতাড়ি করে আয়নাটাকে কোথাও নিয়ে ফেলে দাও, এটাকে কোনো সমুদ্রে বা কোনো নদীতে অথবা কোনো খাল বিলে ফেলে দাও অথবা কোনো মাটিতে পুঁতে দাও। তখন উত্তরে বললাম যে, আরে আপনি কি পাগল নাকি? এই আয়নাটা যদি আমরা পুঁতে দেই বা ফেলে দেই তাহলে এটা অপচয় হবে, আর এটা ফেলে দেওয়া ঠিক হবে না। দাদা যদি কোনোদিন নিতে আসে তাহলে তো ওনাকে দিতে হবে, তাই না? আমার কথা শুনে চাচা খুব হতভম্ব হলো। তিনি আমাদের এলাকার একটি ছোটোখাটো কবিরাজ বললেই চলে। তিনি অনেক মানুষের অনেক রকমের ছোটোখাটো সমস্যা, যেগুলো পেটে ব্যথা, তারপর অনেক রকমের অ্যাক্সিডেন্ট করার পর যে ব্যথাটা পায় মানুষ, মাথা ব্যথা, এরকম অনেক কিছু তিনি ঝাড়ফুঁক করে থাকতেন। মোটামুটি ভালো একজন কবিরাজ বলা যায় ওনাকে। উনি তখন আমাকে বলে যে আয়নাটা ভালো না, এই আয়নাটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, ভালো হবে যদি আয়নাটাকে ফেলে দাও। এই আয়নাটা আমার জীবনের প্রথম আমি দেখলাম। আমার বয়স প্রায় 60 পেরিয়ে গেল। এই বয়সের ভিতরে আমি এরকম অদ্ভুত রকমের আয়না আমি কখনো দেখিনি। ভালো হবে যদি আয়নাটাকে তোমরা ফেলে দাও। এই কথা বলে চাচা আমাদের ঘর থেকে বের হয়ে গেলেন এবং আমাদেরকে সাবধান করে গেলেন। আমরা তখন এরকম কথা কোনো রকমের কানে নেইনি। হঠাৎ একদিন আমরা সবাই ঘুমিয়ে পড়ি। মধ্যরাত হয়ে আসে, তখন সিজনটা ছিল গরমে। খুব গরমের কারণে কারেন্ট ছিল না রাত্রিবেলা। এই কারেন্ট না থাকায় পুরোটা শরীর ঘেমে যায়। ঘামতে ঘামতে হঠাৎ চোখে ঘুম লেগে আসে। সবাই যখন ঘরের ভিতরে ঘুমিয়ে পড়ি, হঠাৎই শুনতে পাই
ঘরের ভিতরে কিরকম কান্নার আওয়াজ চলছে। কান্নার আওয়াজটা কোনো মহিলা এবং তার ছোট একটা বাচ্চাকে নিয়ে কান্না করে যেভাবে একটা আওয়াজ তৈরি হয়, ঠিক এইরকম একটি আওয়াজ আমাদের কানে ভেসে আসে। আওয়াজটা আমাদের পরিবারের অনেকেই শুনতে পেরেছে, তবে আমি যখনই শুনতে পাই তখনই ঘুম থেকে উঠে পড়ি। ঘুম ভেঙে যায় ওই মারাত্মক আওয়াজটা শোনার পর। খোঁজাখুঁজির জন্য তখন ঘুম থেকে উঠে বিছানা থেকে নামি এবং হাত দিয়ে চোখ বোলাতে বোলাতে অনেকটা উঠে পড়ি। তখনই পাশের সুইচটা আমি যখন অন করি তখনই দেখতে পারি যে ঘরের ভিতরে কীরকম ঝমকা আলো সৃষ্টি হচ্ছে। এটা কি আমার মনের কোনো ভুল ছিল কি না কোনো সত্যি কাহিনী ছিল সেটা ধরা খুব মুশকিল হয়েছিল। তখন আমি দেখতে পারি যে ঘরের ভিতরে লাইটের আলো একবার জ্বলছে এবং একবার নিভছে, এবং আশপাশ কেন্দ্রিক কীরকম অদ্ভুত রকমের আওয়াজ ভেসে আসছে। খানিকক্ষণে আমি এখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা চিৎকার দিই সজোরে ঘরের ভিতরে। তখনই ঘরের মানুষ সকলে উঠে পড়েন এবং কিছু মানুষ শুনতে পেরেছেন এরকম আওয়াজ, কান্নার আওয়াজ, এবং তার সঙ্গে ছোট একটা বাচ্চা কান্না করছে। শুনতে পেরে সবাই ভয় পায় এবং আমার এরকম অবস্থা দেখে সবাই ভয়ে বিমূঢ় হয়ে পড়ে। লাইট অন করে সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে যে ওসব কিছু না, ঘুমিয়ে পড়ো। এই বলতে বলতে সারা রাতের ঘুম হারাম হয়ে যায়। তখন আমাদের পরিবারের লোকজন আলোচনা করছে, আমি শুনতে পারি যে ঘরের ভিতরে তারাও শুনতে পেরেছে যে এরকম অদ্ভুত রকমের কান্নার আওয়াজ। সবাই তখন চিন্তায় মগ্ন, এরকম কান্নাটা কে কাঁদলো। এরকম মহিলা এবং এরকম বাচ্চার আওয়াজ তো আমাদের পরিবারের লোকজন আগে কখনো শুনেনি, আমরাও শুনিনি এরকম ঘটনা, এবং এরকম ঘটনার সম্মুখীন কেউ কোনোদিন হয়নি। এখন হঠাৎ করে কি এমন উদয় হলো যার কারণে রাত্রিবেলা রাতবির হয়ে অনেক মানুষই শুনতে পেরেছে এরকম ঘটনা। প্রথম দিনের ঘটনাটা কেউ মাথায় না নিলেও দ্বিতীয় দিনের ঘটনাটা অনেককে ভাবায়, তৃতীয় দিনের ঘটনাটা অনেককে রাতের ঘুম হারাম করে দেয়। এবং পরদিন দিন যাচ্ছে আশপাশের মানুষজনও শুনতে পায় এরকম কান্নার আওয়াজ, এবং ছোট বাচ্চাও সাথে কান্না করছে। এই আওয়াজটুকু খুব ভয়ানক এবং বেশ মারাত্মক আওয়াজ। শুনতে পেরে সবাই বিমূঢ় হয়ে পড়ে ভয়ের একটা দাপে, এবং মনে হচ্ছে বাড়ির আশপাশ কেন্দ্রিক কোনো জিন বা কোনো প্রেতের আবির্ভাব ঘটেছে, এরকম ধারণা সবাই করে থাকে। মাসখানিক পার হয়ে যায় এরকম ভয়ে ভয়ে রাত্রিবেলা কান্নার আওয়াজ শুনতে শুনতে। হঠাৎ আমার একটি বড় ভাই, তার বয়স আনুমানিক 27 কি 28 হবে, সে থাকে আমাদের ঘরের অন্য পাশে একটি রুমে। সে ওই রুম থেকে সেদিন 11টার পর কি ভেবে আমাদের ঘরে এসে প্রবেশ করলো, এবং ঘরে প্রবেশ করে সে ভাত খাওয়ার জন্য আম্মুকে বলল, এবং আম্মু তখনই উঠে বলল যে যা ঘরে যা, ভাত নিয়ে আসছি। কি মনে করে সে ওই আয়নাটার সামনে গেল এবং আয়নাটার সামনে গিয়ে তার মাথার চুলগুলো আঁচড়ানো শুরু করলো। তার মাথায় সরিষার তেল ঢেলে দিল অনেকটা। হঠাৎই তার চোখে দেখতে পারে নাকি আয়নার ভেতরে একটি মহিলা এবং একটি ছোট্ট বাচ্চা বসে আছে, এবং ওখানে কোনো রকমের সিন নেই, কোনো রকমের ভয়ঙ্কর আতঙ্কের কোনো হাতছানি রয়েছে। এটা দেখতে পেরে সে অনেকটা অবাক হয় এবং পিছন দিকে চলে আসে। পিছনে এসে সে হতভম্ব হতে হতে কথা বলতে পারে না, মুখ দিয়ে সে বলছে যে আয়নার ভিতরে একটি মহিলা এবং একটি ছোট বাচ্চার আবির্ভাব ঘটেছে। তার কথা শুনতে পেরে বেশ কাকতালীয় মনে হলো যে আয়নার ভিতরে কি কোনো মহিলা এবং কোনো বাচ্চা ছেলের আবির্ভাব আদৌ কি ঘটতে পারে। সবাই চিন্তা করতে করতে আয়নার সামনে গিয়ে দাঁড়াই এবং গিয়ে দেখতে পারি যে না, আয়নার ভিতরে কেউ নেই, এবং আয়নাটা স্পষ্টভাবে ভালো করে পড়ে আছে। তখন বললাম যে হয়তো আপনার মনের ভুল, এবং সবাই বলে বোঝালাম যে এটা হয়তো তোমার মনের ভুল। তবে তার ওই দিন রাতের ঘুম হারাম হয়ে যায়। সে সারা রাত ঘুমায়নি, সে সারা রাত উঠোনে পাহারা দিয়েছে এবং উঠোনের মধ্যে সে হাঁটাহাঁটি করছে। তার সঙ্গে ভাবলাম যে আমিও হয়তো হাঁটাহাঁটি করলে তার একটু ভালো লাগবে, তাকে সান্ত্বনা স্বরূপ যদি কিছু বোঝাতে পারি। খানিকক্ষণ পর শুনতে পারি মধ্যরাত হয়ে আসছে, রাত 1টার উপরে বাজে। তখনই ওই কান্নার আওয়াজটা ভেসে আসছে আমাদের কানে। তখন ঘরের সবাই ঘুমাচ্ছে, আমি আর আমার বড় ভাই দুজন সজাগ।
কান্নার আওয়াজটুকু শুনতে পেরে আমার বড় ভাই তার ভয়ের শরীরটুকু নিয়ে আমাকে এসে চেপে ধরে এবং বলে যে শুনতে পাচ্ছিস কিছু আওয়াজ? তখনই বললাম যে হ্যাঁ, শুনতে পারছি। এটা কোথা থেকে আসছে? আশপাশ ঘোরাঘুরি করলাম, কিন্তু সব দিক ঘোরাঘুরির পর আমরা বুঝতে পারলাম যে আমাদের ঘরের ভিতর থেকে এইরকম আওয়াজ আসছে। বুঝতে পেরেই বেশ অবাক লাগলো এবং খটকা মন নিয়ে আমরা বিমোহিত হয়ে পড়ি। ভাবলাম ঘরের ভিতরে এরকম কান্নার আওয়াজ কেন আসছে এবং ঘরের ভিতরে কেই বা কাঁদছে। আমরা তখন তদন্তের জন্য ঘরের দরজাটা খুলে ফেলি এবং ঘরের ভিতরে প্রবেশ করি। ঘরের ভিতরে লাইটটা অন করি। তখনই ঘরের ভিতরে আমার বড় ভাই যে চৌকাঠের তলাগুলো ছিল এবং আশপাশ যে ছোট ছোট জায়গাগুলো ছিল সবগুলো সে দেখাশোনা করছে, কিন্তু কোনো রকমের হদিশ পাওয়া যাচ্ছে না। হঠাৎ আমার চোখ যায় ওই আয়নার ভিতরের দিকে। দেখতে পারি আয়নার সামনে একটি লাল বর্ণের চক্ষুমুখী একটি মাথা হাউমাউ করে তাকিয়ে আছে আমাদের ঘরের মধ্যভাগের দিকে। দেখতে পেরে বেশ অবাক লাগলো এবং মনের ভুল ভেবে চোখগুলো আবারও বুলিয়ে নেই এবং আবারও তাকাই। দেখতে পারি না, এবার কোনো চোখের ভুল নেই। এটা সত্যি সত্যি আমি দেখতে পারছি আয়নার ভিতরে একটি ছায়ামূর্তির প্রভাব ঘটেছে এবং সেই ছায়ামূর্তির মুখমণ্ডলে একটি লাল বর্ণের চোখ এবং একটি নাক বিদ্যমান রয়েছে। তার মুখের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না আয়নার ভিতরে। দেখতে পেরে এক চিৎকার দিলাম। চিৎকার শুনে আমার ঘরের লোকজন সবাই উঠে পড়ে এবং সবাই এসে আয়নার নিকট তাকায়। তখনই দেখতে পারে যে আয়নাটা মাটিতে পড়ে ভেঙে গেছে। আয়নাটার আকস্মিক ভেঙে যাওয়া দেখে সবাই ভয় পায় এবং ভাবে যে এই আয়নাটাকে তো কেউ ধাক্কা দেয়নি এবং এই আয়নাটা এমন জায়গায় সেভ করা ছিল একটি টেবিলের উপরে। এই টেবিল থেকে তো মাটিতে পড়ে যাওয়ার মতো কথা নয়। তবে এটা কে করলো, এটা কেন হলো? সবাই এটা নিয়ে ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খেতে খেতে রাতের ঘুম হারাম সবার। সবাই তখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করে দেই। ভাবলাম কাল সকালবেলা কোনো ভালো কবিরাজ বা কোনো ভালো ইমাম সাহেবকে ডেকে এনে আমাদের ঘরটা ঝাড়ফুঁক করে দেব, যদি এতে কোনো মুক্তি পাওয়া যায় এবং এতে কোনো রকমের স্বস্তি পাওয়া যায়। এইটা ভেবে পরদিন সকালবেলা সবার ঘুম ছই ছই ভাব আসে, যদিও রাত্রিবেলা কেউ ঘুমাতে পারিনি। ঘুম আসতেই দেখতে পারি সবাই একে একে করে ঘুমিয়ে যাচ্ছে। হঠাৎই আমারও চোখে কীভাবে ঘুম এসে পড়ে নিজেও বলতে পারলাম না। ঘুমিয়ে পড়ি, হঠাৎই শুনতে পারি জোহরের আজান পড়ছে। অনেকটা দেরি হয়ে যায় আমাদের। দেখতে পারি ঘরের দরজা হা করে খোলা এবং সবাই ঘুমাচ্ছে। মনে হচ্ছে সবার অনেকটা ঘুম পেয়েছে এবং এই ঘুমের প্রভাবে সবাই ঘুমিয়ে যাচ্ছে। এত ঘুম কিসের, ভাবলাম আমি। তখনই আয়নাটার দিকে আবারও লক্ষ্য করি। দেখি যে আয়নাটা মাটিতে পড়া অবস্থায় আর নেই। আয়নাটাকে দেখতে পারি আবারও সেই আগের মতো টেবিলের উপরে ভালোভাবে রাখা আছে। আয়নাটা কোনো রকমের ভাঙার স্পষ্ট কোনো রকমের দাগ নেই, কোনো রকমের বিচ্ছিন্নভাবে যে ভেঙে গিয়েছে এটারও কোনো প্রমাণস্বরূপ কোনো কাচের টুকরো মাটিতে আর পড়ে নেই। দেখতে পেরে অনেক অবাক লাগলো এবং মনে খটকা নিয়ে সবাইকে ডাক দিলাম ঘরের। সবাই এক এক করে উঠলো এবং উঠে সবাই একই দৃশ্য দেখতে পারে যে আয়নাটা আর ভাঙা অবস্থায় নেই। আয়নাটা এখন জোরালো অবস্থায় আছে এবং এই আয়নাটা খুব ভালোই আছে, আগের মতোই আছে। দেখতে পেরে বেশ অবাক হয় সবাই। কেউ আয়নাটার দিকে আর যায় না, আয়নাটার দিকেও কেউ আর তাকায় না, ভাবে যদি কোনো রকমের ক্ষতি হয়ে পড়ে। তখনই আমার এক ভাই, তিনি দৌড় দিয়ে যান ওই দাদার কাছে, যেই দাদাটা আমাদের ঘরে এই আয়নাটা প্রবেশ করে দিয়েছিল। গিয়ে ওনাকে বেশ গালাগালি করে এবং গালাগালির পর বললেন যে আয়নাটাকে নিয়ে আসার জন্য আমাদের ঘর থেকে। তখন দাদা খুব অট্টহাসি দেন। আমিও তখন পাশে পাশে গিয়েছিলাম। আমি দেখতে পারি দাদা খুব হাসি দেন এবং হাসতে হাসতে বলে যে ও কিছু না, আয়নাটা তোমাদের কোনো ক্ষতি করবে না, এটা তোমাদের ঘরেই রেখে দাও, তোমাদের ভালো হবে। বলতেই বলতে সে হাসা শুরু করে দিল। দাদাটা একটু পাগলা টাইপের ছিল। ছোটবেলা থেকেই তার মাথায় একটা সিট ছিল, যেটার কারণে অনেকটা পাগলামি করত। কয়দিন ভালো কয়দিন মন্দ এবং কয়দিন পাগলামিতে মেতে থাকতো সে। তার বিয়ে হয়েছে কিন্তু কোনো রকমের বাচ্চা হয়নি। তার এরকম পাগলামি কারণে নাকি তার
মায়ের একটি দোষ ছিল। একদিন পূর্ণিমার রাতে তাকে নিয়ে ঘর থেকে বের হয় এবং একটি জিনের আবির্ভাব ঘটে তার শরীরে। এরপর থেকে নাকি সেই রকম। যাই হোক, সেই দাদাকে গিয়ে ডাকাডাকি করার পর মনে হচ্ছে তার ভিতরে আবারও সেই আগের পাগলামিটা প্রবেশ করেছে। তখন তার কাছ থেকে এই আয়নাটার আর কোনো রকমের তথ্য বা কোনো রকমের কথাবার্তা জানতে না পেরে আমরা ওখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে সবাইকে বললাম যে দাদাটার মনে হয় পাগলামির সিটটা আবারও বেড়ে গিয়েছে। ওনার কাছ থেকে জানতে পারলাম না। এখন আমাদের ভালো কোনো কবিরাজ বা কোনো ভালো ইমাম সাহেব ধরা ছাড়া আর কোনো রকমের রাস্তা বাকি নেই। ভাবতে ভাবতে হঠাৎই আমার একজন চাচি বলে উঠল যে পাশের গ্রামের আবু আনোয়ার নামের একজন ভালো কবিরাজ আছে। ওই কবিরাজ নাকি অনেক রকমের জিন নিয়ে তিনি বসবাস করেন। ওই জিনবন্দি পিশাচ অনেক কিছু নাকি ওই কবিরাজের সঙ্গে লিপ্তমান। শুনতে পেরে বেশ অবাক লাগলো এবং তিনি বললেন যে ওই কবিরাজকে যদি আমরা এই কাজের কথা বলি বা এরকম ঘটনার কথা বলি তাহলে তিনি ভালো একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে পারবেন এবং এরকম ঘটনা থেকে তিনি আমাদেরকে মুক্ত দিতে পারবেন। শুনতে পেরে আর কোনো রকমের দেরি করলাম না। আমি আর আমার বড় ভাই দুজন মিলে চলে গেলাম ওই কবিরাজের বাড়িতে। কবিরাজ গিয়ে দেখতে পারি বেশ যজ্ঞে লিপ্ত, ওনার আশপাশে অনেক সার্গিতরা বসে আছে এবং মনে হচ্ছে খুব ভালো একটি কাজে তারা ব্যস্ত। তখন গিয়ে ডাক দিলেন আমার বড় ভাই, ও চাচা, আমার বাড়িতে একটু আসেন। আমার বাড়িতে অনেক খারাপ ঘটনা ঘটছে। একটি আয়না আমার দাদা প্রবেশ করিয়েছে এবং ওই আয়নাটার কারণেই আমাদের বাড়িতে অনেক রকমের খারাপ ঘটনা ঘটছে। একটি মহিলা কান্না করে ডেইলি এবং দুদিন ধরে বেশ অবাক করা বিষয় হচ্ছে। চলুন আপনি আমাদের বাড়িতে, বলল ভাই। ভাইয়ের কথা শুনে ওই কবিরাজ চোখ খুলে তাকালো এবং বলল, কি বললি? আয়না? এই আয়নাটা কীরকম দেখতে? তখন আয়নাটার পুরো রকমের বিবরণ সব কিছু খুলে বলা হলো। আয়নাটার বিবরণ শোনার সাথে সাথেই কবিরাজ লাফ দিয়ে তার বসা থেকে উঠে পড়ল এবং হাঁ করে তাকিয়েছিল আমার বড় ভাইয়ের মুখের দিকে। হাঁ করে তাকানো দেখে বড় ভাই ভয় পায় এবং জিজ্ঞেস করে যে, কি হলো চাচা, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ভাইয়ের শরীর দেখতে পেলাম থর থর করে কাঁপা শুরু করে দিয়েছে। এত সাহসী একজন ভাই তার শরীর এভাবে কাঁপতে পারে, এটা আমার জীবনের প্রথম দেখা ছিল। তখন ভাইকে বলল যে চল, তোদের বাড়িতে আমাকে নিয়ে চল। এই বলতে বলতে হাঁটা শুরু করে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তখন বাড়িতে আসে এবং এসে কবিরাজ যখনই আমাদের বাড়ির সীমানায় পা রাখে তখনই কবিরাজ হিচকে পড়ে যায় বাড়ি থেকে অনেকটা দূরে। তখন হিচকে পড়ে যাওয়াতে দেখতে পারি কবিরাজের হাত পায়ের ছাল চলে গিয়েছে এবং হাত পা দিয়ে রক্ত গড়াচ্ছে। কবিরাজের হাত পা কাপড় দিয়ে বেঁধে দিই এবং তাকে আবারও বাড়িতে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু দ্বিতীয়বারও সেম একই ঘটনা কবিরাজের সঙ্গে ঘটে যাচ্ছে। কবিরাজকে আবারও হিচড়ে ফেলে দেওয়া হচ্ছে কোনো এক অদ্ভুত শক্তি। অদ্ভুত শক্তিটা কী ছিল সেটা জানা খুব মুশকিল, তবে এরকম শক্তির প্রভাবে কবিরাজের বেশ মারাত্মক অবস্থা হয়ে যাওয়ার মতো একটি সিরিয়াস অবস্থা হয়ে যাচ্ছিল। তখন কবিরাজ হার মানে 2-3 বার যখন উড়ে পড়ে যায়, বলে যে আমি এরকম কাজ সামাল দিতে পারবো না, আমি এখন চলে যাই, আর তোমাদের এই কাজটুকু আমি করতে পারবো না। ভালো কোনো কবিরাজ পেলে তোমরা তাকে নিয়ে এসো। এই বলতে বলতে কবিরাজ তার জানটুকু নিয়ে দৌড় দিয়ে পালালো আমাদের বাড়ি থেকে। বাট এখানে একটি চিন্তার বিষয় হচ্ছে যে কবিরাজ কী কারণে এরকম ঘটনা ঘটেছে কবিরাজের সঙ্গে। আমরাও তো মানুষ ছিলাম, তবে আমাদের সঙ্গে কেন এরকম নয়, কবিরাজের সঙ্গে কীরকম কেন এরকম হয়, এটা চিন্তা করছিলাম আমরা সবাই মিলে। আস্তে আস্তে করে রাত গড়িয়ে আসে, রাতের আধারে সব ডুবে যাচ্ছে। তখনই আয়নাটার দিকে একটি পর্দা টাঙিয়ে দেওয়া হয়। বলল যে, আমার মা বলল আয়নাটার দিকে আর কেউ আসবা না এবং আয়নাটার দিকে কেউ চেহারা দেখার জন্য এসো না। এই বলে আয়নাটাকে একবারে ঢেকে দিল। ঢেকে দিলেই কি এটা থেকে বাঁচাটা এতটাই সহজ ছিল? আমাদের ধারণাটা কি এতটাই ভুল ছিল যে বুঝতেই পারিনি। তখন রাত বিরোহী অনেক গভীর হয়ে পড়ে। ঘরের ভিতর সবাই ঘুমাতে যাচ্ছে। খাওয়া দাওয়ার পরই সবাই শুনতে পায় একটা চিৎকার ভেসে এসেছে আমাদের ঘরের ভিতর থেকে। যদিও খাবার দাবারের ঘর ছিল আরেকটি অন্য পাশে।
ওই পাশের ঘরে সবাই ছিলাম, তখনই শুনতে পাই আমাদের বড় ঘরের ভিতর থেকে একটি শব্দ। শব্দটা শোনার পর সবাই দৌড় দিয়ে আসি এবং এসে আবারও একই অবস্থা দেখতে পারি যে কিছু নেই। তবে আয়নাটা থরু থরু করে কাঁপা শুরু করে দিয়েছে। আয়নার কাঁপুনি দেখে আমাদের অনেক ভয় লাগে এবং এখান থেকে আবারও চলে যাই রান্নাঘরে খাবার খাওয়ার উদ্দেশ্যে। খাবার খাওয়ার সময় আমার মা ঘরে আসে এবং আমার মা একটা চিৎকার শুনতে পাই খানিকক্ষণ পর, এবং ঘরে এসে দেখতে পারি যে তিনি সেন্সলেস হয়ে পড়ে আছে। হাসপাতাল নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ এবং গিয়ে দেখতে পারি তিনি বেশ ভয়ের ভিতরে তিনি সেন্সলেস হয়েছেন। ডাক্তার বলে উনি খুব ভালো ভয় পেয়েছেন, যার কারণে তিনি সেন্সলেস হয়ে পড়েন। খানিকক্ষণ পর রাত 3টা বাজে জ্ঞান ফিরেছেন আমার মায়ের। জিজ্ঞেস করা হলে বলে যে আয়নার ভিতর থেকে নাকি একটি লম্বা কুচকুচো কালো হাত বেরিয়ে এসেছে ঘরের ভিতরে, এবং ওই হাত নাকি ওনাকে চেপে ধরার জন্য বেঁধেছে এবং ওনাকে খুব বাজেভাবে একটি শব্দ ইউজ করেছে যেটা তিনি কিছুই বুঝেননি। এবং তিনি আরও বলেছেন যে এইটা নাকি বেশ ভয়ানক দেখতে ছিল এবং লম্বা লম্বা চুলও ছিল, মাথার মধ্যে চোখ ছিল লাল বর্ণের আগুন আকৃতির। এরকম বর্ণনা শোনার পর আমাদের অনেক ভয় লাগে এবং এই বাড়িতে যাওয়ার আর ইচ্ছেটাই আমাদের মরে যায়। ভাবলাম সবাই হাসপাতালে আজকের দিনটা থেকে যাই, কিন্তু হাসপাতালে কি সারাদিন থাকা যায়? বাড়িতেও তো আসতে হবে। তখন আমাদের একজন চাচা, তিনি আমাদেরকে সব কিছু ভালো ভালো বুঝিয়ে তিনি আমাদের সবাইকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পরপরই আমাদের সঙ্গে আরও কয়েকটি তুমুল ঘটনা ঘটে যায় এই আয়নাটা নিয়ে। তখন চাচাকে এরকম ঘটনা খুলে বলি। চাচা বলেন যে আয়নাটাকে মাটিতে কুপে দাও, মাটিতে কুপে দিলেই ভালো হবে। তখন চাচার কথা শুনে বিকেলবেলা আয়নাটাকে হাতে নিই আমি এবং কোদাল নিয়ে বেশ ভালো একটি বড় রকমের কবরস্থানের মতো একটি ঘাতা আমরা খুঁড়ি। আমার ভাইও আমাকে সাহায্য করেছে এই গোলাকৃতির ঘাতাটা, গর্তটা খোঁড়ার জন্য। গর্তটা খোঁড়া শেষ হলে আমরা দেখতে পারি গর্তের ভিতর থেকে পানি ভেসে আসছে। পানিটা ছিল একটু লাল বর্ণের। বেশ অবাক হলাম দেখে। তবে এটাকে এতটা গুরুত্ব না দিয়ে আয়নাটাকে ওই গর্তের ভিতরে আমরা রেখে দেই এবং যথারীতিভাবে মাটি চাপা দিয়ে দিই এবং মাটি চাপা দিয়ে এখানে পানি ছিটিয়ে দিই যাতে মাটিটা আবার শক্ত হয়ে পড়ে। ঘরে চলে আসি। ভাবলাম একটা আপদ থেকে বিদায় হলো, একটা আপদ ঘর থেকে বিদায় হলো এবং এখন শান্তিতে বসবাস করা যাবে। এরকম ঘটনা যদি এখন আর না ঘটে তাহলেই ভালো। চিন্তা করতে করতে সবাই একরকমভাবে এরকম ঘটনার সম্মুখীন অনেক রকমের ঘটনা এক একজনের মুখে উঠে আসছে। হঠাৎই দেখতে পারি আমাদের আত্মীয় স্বজন থেকে অনেক মানুষ বাড়িতে এসেছে। আমাদের মামা এবং আমাদের জেঠা অনেক মানুষই আসে। এসে সবাই জিজ্ঞেস করছে যে আমার মায়ের কি খবর, মা কি এখনো সুস্থ আছে নাকি। মায়ের অসুস্থতার কথা শুনে অনেক মানুষই দেখতে আসেন এবং সবাই এরকম ঘটনা শুনেন। শুনতে পেরে সবাই এক একজনে এক এক রকমের বিশ্লেষণ দিয়েছে। রাত গভীর হয়ে আসে। তখনই 1টা বাজে প্রায় এবং সবাই ঘরে যাওয়ার জন্য, সবাই নিজ নিজ বাড়ি যাওয়ার জন্য সবাই আমাদের বাড়ি থেকে লিভ নেয়। আর 2-1জন মেহমান আমাদের বাড়িতে থাকবে বলে সিদ্ধান্ত নেন। অনেকেই ঘুমিয়ে পড়ে। আর এরই মধ্যে আমার একটি খারাপ অভ্যাস ছিল, যেটা ঘুমানোর আগে আমার একবার বাথরুমে যেতে হতো। ঘরের থেকে বাইরে অনেকটা দূরে বাথরুম, তো ওখানে যাওয়ার জন্য আমি রাত অনেকটা হয়ে যায়, প্রায় 1:30 বাজে, তখন ঘর থেকে বের হই। ঘর থেকে বের হওয়ার পর আমি দেখতে পারি যে আয়নাটাকে যেখানে মাটির নিচে কুপেছিলাম, ওই আয়নাটার ভিতরে একটি লাল বর্ণের আগুনের শিখা জ্বলে আছে। ভাবলাম হয়তো কেউ মোমবাতি জ্বালিয়েছে বা কোনো রকমের আগুন এখানে শয়তানি বা মজা করে জ্বালিয়েছে। এটা দেখার জন্য ওইটার কাছে আমি যাই। তখনই ওই মাটি দিয়ে চাপা দেওয়া আয়নাটার কাছে আমি যখন যাই, সেখানে আমি যা দেখতে পারি সেটা দেখার জন্য আমি আমার জীবনে কোনো দিনও মোটেও প্রস্তুত ছিলাম না। আমার জীবনে এটা মনে হলে এখনও আমার কান্না চলে আসে, এতটা ভয়ে আমি খাবড়েছিলাম। যখনই আমি ওই আয়নাটার মাটিতে কুপে দেওয়া জায়গাটাতে আমি স্থানটিতে যাই, 1 কদম 2 কদম দিয়ে ওখানে গিয়ে দাঁড়াই, তখনই আমি দেখতে পারি যে ওই শিখাটা
কোনো মোমবাতির শিখা নয়, ওই শিখাটা কোনো ল্যাম্পের শিখাও নয়, এবং ওই শিখাটা কোনো মানুষ শয়তানি করে জ্বালায়ওনি। এই শিখাটা এসেছে মাটির তল থেকে, মাটি পুড়ে ছাই ছাই হয়ে হয়ে এরকম একটা অবস্থায় আগুনের একটা শিখা চলে আছে। 4-5 সেকেন্ড শিখাটার দিকে হা করে তাকিয়েছিলাম, হঠাৎই দেখতে পাই শিখাটার ভিতর থেকে একটি কুচকুচে কালো হাত মাটি ফেটে বের হয়ে এসেছে, এবং ওই হাতটা এসে আমার গলায় সজোরে চেপে ধরে। আমার গলায় চেপে ধরার পরেই কোনো রকমের শব্দ করতে পারছি না, শুধু কাতরাতে হচ্ছে। মাটিতে পড়েছিলাম এবং মাটিতে পড়ে পড়ে কাতরাতে হচ্ছে আমার। কোনো রকমের চিৎকার না দেওয়াতে কোনো রকমের মানুষ আমার নিকট আসছে না। তখন অনেক জোরাজুরি করার হেনস্থার মধ্যে দেখতে পারি তার হাত ভরা অসংখ্য কাঁটা, এবং কাঁটাগুলো আমার হাতে পায়ে বিঁধছে। খুব যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা হচ্ছে, এবং গলার মধ্যে মনে হচ্ছে বেশ এমনভাবে চেপে ধরেছে এখন একটুর জন্য মারা যাবো এই অবস্থা। হঠাৎই আমার বড় ভাই ঘর থেকে বের হয়ে আসে কি উদ্দেশ্য করে, এসে দেখতে পারে আমাকে ওই কুচকুচে কালো হাতটা চেপে ধরে আছে গলায়। আমার ভাই তখন দৌড় দিয়ে আমার নিকট আসে এবং নিকটস্থ এসেই আমাকে ছুটানোর চেষ্টা করে। তখন আমার ওই কুচকুচে কালো হাতটা হঠাৎই অদৃশ্য হয়ে পড়ে। আমার ভাই তখন কান্না শুরু করে দেয় ওখানে। কান্না শুনতে পেরে আশপাশের মানুষজন সকল এসে দলা হয়ে যায়, এবং সবাই জড়ো হয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সবাই তখন দেখতে পারে ওই আয়নাটা যেখানে পুঁতে দেওয়া হয়েছিল, ওই পুঁতে দেওয়ার স্থানটাতে মাটি ফেটে আছে, এবং আয়নার একটা কোণে বেরিয়ে আছে, যে কোণেটা দেখে একটু আগুনের শিখার মতো বেরিয়ে ধাউ ধাউ করে আছে। দেখতে পেরে সবাই বেশ অবাক হয়, এবং আয়নাটার নিকট কেউ আর যাওয়ার সাহস করে না। রাত বিরোহী চলে যায়, অনেকটা ফজরের আজান পড়ে যায়। ফজরের আজানের পর অনেক মৌলবী মানুষ এবং চাচারা নামাজ থেকে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পর আমাদের বাড়ির এরকম একটি ঘটনা সবাই শুনতে পারে, এবং সবাই এটা পরিদর্শন করার জন্য, দেখার জন্য অনেক মানুষ আসে, এবং অনেক অনেক রকমের সাজেশন, অনেকে অনেক রকমের বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনোটাই যুক্তিসঙ্গত কোনো রকমের বুদ্ধি নেই। হঠাৎই দেখতে পাই আমাদের যে বুড়ো দাদাটা ছিল, যেটা একটু পাগলা টাইপের, যিনি আমাদের এই আয়নাটা আমাদের ঘরে প্রবেশ করে দিয়েছে, সেই দাদার আবির্ভাব ঘটেছে আমাদের বাড়িতে। সে হাসতে হাসতে আমাদের বাড়িতে আসে, এবং হাসতে হাসতে সে ওই আয়নাটার নিকট যায়। আয়নাটার নিকটস্থ গিয়ে সে দেখতে পারি মাটির নিচ থেকে টেনে হিঁচড়ে আয়নাটাকে সে তুলে বের করেছে, এবং সে বলছে সে এই আয়নাটা নাকি তার, এবং এই আয়নাটা আজকে থেকে সে নিয়ে যাবে এবং তার বাড়িতে আয়নাটা রাখবে। তখনই সবাই বাধাগ্রস্ত করছে যে আয়নাটা তার ক্ষতি করবে, এরকম কথাবার্তা মানুষ অনেকজনই বলছে, কিন্তু ওই দাদা কোনো রকমের মেনে নেওয়ার মতো মানুষ ছিলেন না। তিনি না মানতে পেরেই তিনি জোরাজুরি করছেন এবং বলছেন যে আয়নাটাকে ওনার বাড়িতেই নিয়ে যাবেন। পাগলকে আর কে সামলায়? তখন ওনাকে সামলানোর মতো কোনো রকমের মানুষ ছিল না। সামলাতে না পেরে ওনাকে ছেড়ে দেওয়া হলো, এবং তিনি ঘর থেকে বের হয়ে যান আয়নাটা নিয়ে। ওই দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে আর কোনো রকমের ঘটনা ঘটেনি। পরবর্তী 2 দিন আমরা শুনতে পারি এরকম আয়নার ভিতরে আসা মহিলাটির শব্দ এবং আওয়াজ। 2 দিন পর আমরা শুনতে পারি যে দাদার বাড়ির আশপাশে 2-1টা ভালো ফ্যামিলির বাড়ি ছিল, যাদের মধ্যে একজন এখানে ভাড়াটিয়া ছিল এবং আরেকজন স্থানীয় ছিল। তারা রাত্রিবেলা ঘুমাতে পারে না এরকম আওয়াজ শোনার পর। কান্নার আওয়াজ, গুনগুনানি আওয়াজ, এবং খুব ভয়ানকভাবে বাজে বিকট আওয়াজ, এগুলো অনেকে শুনতে পেরে ভয় পায় এবং ঘুমাতে পারে না। কমপ্লেন করে আমাদের এলাকার মেম্বারের কাছে। তখন মেম্বার আসে এবং আয়নাটার তদন্ত করতে থাকে, কিন্তু আয়নাটাকে দাদা কোনোভাবে ছাড়তে রাজি নন। তিনি বলেন যে ওই আয়নাটা ওনার জীবন মরণ, এবং আয়নাটা ওনার সঙ্গে রাখবেন সব সময়, কাউকে দিবেন না তিনি। শুনতে পেরে সবাই অবাক হয় এবং ভাবেন হয়তো পাগলের শেষ সীমা এতটুকুই ছিল, এবং এই আয়নাটা হতে পারে তার সঙ্গে কোনো সামঞ্জস্য রয়েছে, যার কারণেই সে এই আয়নাটাকে এতটা অনুপ্রাণিত করে এবং আয়নাটার নিকট সে এতটা আয়নাকে ভালোবাসে। তো আয়নাটার ভিতরে কি রহস্য ছিল সেটা দেখার জন্য এলাকার মেম্বার ভালো একজন কবিরাজের নিকট যায়, ভালো কিছু ইমাম তিনি নিয়ে আসেন। দেখতে পারি সন্ধ্যার সময়
5-6 জন আলেম এবং 2-1 জন কবিরাজ আমাদের দাদার বাড়িতে আবির্ভাব ঘটেছে। তারা এসেছে এবং ওই আয়নাটাকে পরিদর্শন করার জন্য, আয়নাটার ভিতরে কি রয়েছে, তার কি রহস্য, এইটা বের করার জন্য সবাই আসে এবং যথারীতিভাবে দাদার কাছ থেকে জোর করে আয়নাটাকে সবাই নিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওই পাগলাকৃতির দাদা তিনি কখনোই ওই আয়নাটা কাউকে দেবেন না এই সম্বোধন জানায়। হঠাৎই একজন কবিরাজ কি এক মন্ত্রবল পড়ে, মন্ত্রবলের প্রভাবে দাদার জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলার পরপরই আয়নাটা মাটিতে পড়ে পড়ে যায়। এরকম একটা অবস্থায় একটি ইমাম সাহেব তিনি দৌড় দিয়ে আয়নাটাকে ধরে ফেলেন। আয়নাটাকে ধরে ফেলার পর ইমাম সাহেব দেখতে পারলাম তিনি একটু হেঁচটকে পিছনে পড়ে যান। যেই না কবিরাজ ধরেছেন, কবিরাজও একই অবস্থার সম্মুখীন হয়, সেও পিছনে হোঁচটকে পড়ে যায়। কিন্তু মানুষ ধরার পর মানুষের সঙ্গে এরকম কোনো রকমের ঘটনা ঘটে না। আয়নাটার ব্যাপারে অনেক জানাজানি হয়, পুরো এলাকার মানুষজন জানতে পারে এবং ওই দরবারের ভিতরে এলাকার অধিকাংশ মানুষই এখানে ভিড় করে এবং এত মানুষ এখানে হয়েছে যেটা বলার বাইরে। তো দাদার জ্ঞান হারিয়ে অবস্থায় ওনাকে ঘরে ফেলে রাখা হয় এবং আয়নাটাকে নিয়ে তদন্ত করার চেষ্টা করছে। হঠাৎই একজন কবিরাজ তার কি এক যোগ্য বলে সে বলে উঠে, আয়নার ভিতরে 2-1টা জিনের প্রভাব ঘটেছে এবং ওই জিনগুলো এই আয়নাটার সম্মুখীন হয়েছে। আয়নাটা একটি পুরনো আয়না, এটি শতাধিক আগের একটি আয়না, যে আয়নাটা রাজার আমলে ব্যবহার করা হয়ে থাকতো। এটি সম্ভবত কোনো পুকুরের নিচে বা কোনো জল সমুদ্রের নিচে ছিল, যেটি উদ্ধার করে নিয়ে এসেছে এই লোকটি। এবং কোথা থেকে আয়নাটি নিয়ে এসেছে, কোথা থেকেই বা সে পেল, এটা কেই বা জানে। এটা আর কাউকে বলে বোঝানো যায়নি এবং কেউ বলতে পারেনি। তার পরবর্তীতে দাদাকে যখন জ্ঞান ফেরানো হয়, দাদা তখন অনেক কিছু জিজ্ঞাসা করা হয়, দাদা তখন আর কিছু বলতে পারেন না, তিনি পাগলামি টাইপের হয়ে যায়। এরই মধ্যে আরেকটি ঘটনা যেটা করা হয়, ওই আয়নাটাকে যজ্ঞ শেষ করার পর কবিরাজ এবং ইমাম সাহেব এবং মেম্বার আরও ভালো ভালো কিছু লোকের উদ্দেশ্যে তাদের এক সহমতে আয়নাটাকে ভাবলেন পাশের একটি গাং, ওই গাঙে তারা আয়নাটাকে ফেলে দিবেন। এবার যেতেই যায়, যেখানেই যায় আয়নাটি চলে যাক, আমাদের এই গ্রাম থেকে মুক্ত পাক। তখন সন্ধ্যার পরপরই তারা সবাই রওনা দেন এবং আয়নাটাকে গিয়ে ওখান থেকে ফেলে দিয়ে আসেন। তার পরবর্তীতেও যখন আয়নাটা ফেলে দিয়ে এসে দাদাকে জিজ্ঞেস করা হয় যে আপনি আয়নাটার বিষয়ে কী জানেন, আমাদেরকে বলুন, কিন্তু তিনি কিছুই বলছেন না, তিনি বলার মতো কোনো রকমের সেন্সেই ছিলেন না। এভাবে 2-1 দিন সময় কেটে যায়, কারোর সঙ্গে এরকম কোনো রকমের খারাপ ঘটনা ঘটে না। 3 দিন চলে যাওয়ার পর ওই দাদা হঠাৎ মৃত্যু হয়। দাদা তখন ঘরের ভিতরে মরে পড়েছিল, কেউ দেখেনি, হয়তো কোন সময় মারা গিয়েছিল এটা কেউ বলতে পারেনি। আগের দিন রাত্রিবেলা নাকি অনেকে দেখেছে, বাট সকাল থেকে কেউ দেখেনি। বিকেলবেলা দেখতে পারি আমরা গিয়ে তার ঘরে সে পড়ে আছে। দেখতে পারি একটি ছোট বাচ্চা, তার চিৎকার শুনে অনেক মানুষ এখানে গিয়ে জড়ো হয় এবং দেখতে পারে তিনি মারা গিয়েছেন। উনি মারা যাওয়াটা বেশ রহস্যময় এবং কৌতূহলী একটি জিনিস এখানে বিদ্যমান ছিল এই আয়নাটার বিষয়ে। এই আয়নাটার বিষয়ে অনেক কবিরাজ অনেক ধারণা দিয়েছেন যে এই আয়নাটার কারণেই নাকি এই চাচা, এই দাদার এরকম ঘটনা ঘটেছে এবং দাদার এই পর্যালোচনা এবং দাদার ছোটোবেলার যে জিনের প্রভাব, এগুলো সবাই জানতো। সবাই এই বিষয়গুলো জানার পর কারোরা বুঝতে বাকি নেই যে ছোটোবেলার জিনই হতে পারে আজকের এই শেষ পরিণতি এই দাদার সঙ্গে এরকম ঘটনা না ঘটলেও পারতো। তো ভাগ্যের এমন একটি পরিহাসের দ্বারায় দাদা হেরে গেলেন এবং আমাদের অনেক ক্ষতি হয়েছিল, যদিও সেটা আর এখন হয় না, এটা পুরোটা বিলুপ্তি পেয়েছে। লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝে আমি এখন বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।